গল্প মীমাংসা। সবুজপুর গ্রামের মেঠো পথ ধরে হেঁটে গেলে দূর থেকেই চোখে পড়ে এক সুবিশাল তালগাছ। গাছটা যেন কেবল একখণ্ড কাঠের গুঁড়ি আর পাতার সমাহার নয়, তার প্রতিটা পাতায়, প্রতিটা শ্যাওলা পড়া বাকলে জড়িয়ে আছে দুই প্রজন্মের মমতা, ইতিহাস আর ভাঙন। গ্রামের দুই ভাই, বড় ভাই মোতালেব শেখ আর ছোট ভাই সুলেমান শেখ, তাদের যৌথ ভিটার ঠিক সীমানায় দাঁড়িয়ে থাকা এই প্রাচীন গাছটার গোড়াতেই একসময় জমে উঠত তাদের দুরন্ত শৈশব। বৃদ্ধ দাদা যখন ছোট্ট সুলেমানকে কোলে নিয়ে নিজ হাতে এই গাছের চারা রোপণ করেছিলেন, তখন হয়তো ভাবেননি যে একদিন এই গাছটার ছায়াতেই দুই ভাইয়ের রক্তের সম্পর্ক বিষিয়ে উঠবে। দাদার মৃত্যুর পর সামান্য একখণ্ড ভিটেমাটি আর পারিবারিক অহংকার দুই ভাইয়ের মনের ভেতরে যে বিষবৃক্ষ রোপণ করেছিল, সেই তাল গাছটাই যেন শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো সব অশান্তির মূল কেন্দ্রবিন্দু। এক শান্ত সকালে সবুজপুর গ্রামের নীরবতা ভেঙে হঠাৎ বেজে উঠল ধাতব শব্দ, ঠক ঠক ঠক। মোতালেব শেখের নির্দেশে তার দুই মেয়ে ময়না ও তারামণি কয়েকজন জোয়ান লোক নিয়ে উঠোনের সেই স্মৃতি ঘেরা তাল গাছটা কাটার প্রস্তুতি নিচ্ছে। উদ্দেশ্য খুব সাধারণ, গাছ কেটে কাঠ বিক্রি করা আর বাড়ির পেছনের ডোবাটা ভরাট করে এক সুন্দর পুকুর ঘাট বানানো। গাছের গায়ে প্রথম কুঠুরের কূপ পড়তেই যেন সুলেমান শেখের বুকের ভেতরটা মুচড়ে উঠল। তার ছোট ছেলে রাহেদ দৌড়ে গিয়ে খবর দিতেই সুলেমান আর তার বড় ছেলে শফিক ছুটে এলেন উঠোনে। থামা, তোরা ওই কুঠার থামা! সুলেমান শেখের গলা রাগে আর কান্নায় কেঁপে উঠল। আমার বাপের স্মৃতি জড়াইয়ে থাকা এই গাছে যদি আর একটা কূপ পড়ে, তোদের কারোর ভালো হবে না। গাছের গোড়ায় দাঁড়িয়ে মোতালেব শেখ এক মুখ নির্মম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার তাল গাছ আমি কাটমু, তোর এত হিংসা কিসের রে সুলেমান? চাচা, আপনি ভুল করছেন। শফিক সামনে দাঁড়িয়ে শান্ত অথচ ভাঙা কণ্ঠে বলল, এই তাল গাছ আপনাগো একার না। আমার আব্বা যখন একদম ছোট, তখন আমার দাদা ওনাকে কোলে বসায়ে নিজের হাতে এই গাছ লাগাইছিল। আপনার তো তখন জন্মই হয় নাই। মোতালেব শেখের মেয়ে ময়না হাতের দা উঁচিয়ে চেঁচিয়ে উঠল, নিজের হাতে লাগাইছে তো কি হয়েছে? জায়গা জমি তো অনেক আগেই ভাগ হয়ে গেছে। এই গাছ এখন আমাগো সীমানায়, আমরা গাছ কাইট্টা ঘাটলা বানামু। কি কইলি তুই? সুলেমানের বুকের ভেতর জমে থাকা কান্না হিংসা হয়ে ফেটে পড়ল। আমার বাপের স্মৃতির গাছ কাইট্টা তোরা পুকুরে ঘাট বানাবি? ওই পুকুর ঘাটে তোদের চুবাইয়া চুবাইয়া মারুম। এই গাছ আমাদের, এর তাল আমরাই খামো। রান্নাঘর থেকে মোতালেবের স্ত্রী রাহেলা বেগম বেরিয়ে এসে আগুনে ঘি ঢাললেন। তাল খাইতে মন চাইলে তোদের জায়গায় নতুন গাছ লাগা, আমগো গাছের দিকে নজর দিবি না। কথার পিঠে তীব্র গালিগালাজ, দাবটি উঁচিয়ে তেড়ে যাওয়া আর এক রক্তক্ষয়ী আশঙ্কার মধ্যে দিয়ে উঠোনটা একলা সময় যেন এক মর্মান্তিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। পরের দিন সকালে সুলেমান শেখ নিজ হাতে উঠোনের ঠিক মাঝখান দিয়ে এক জীর্ণ টিন আর বাঁশের বেড়া তুলে দিলেন। যে উঠোনে একসময় দুই ভাইয়ের ছেলেমেয়েরা একসাথে ধুলে বালি মেখে বড় হয়েছে, সেই উঠোনটা আজ দুই ভাগে বিভক্ত। মোতালেব শেখ ঘর থেকে বেরিয়ে সেই বেড়া দেখে গর্জে উঠলেন, এই সুলেমান, উঠোনের মাঝখানে বেড়া দিয়েছিস কেন রে? সুলেমান বেড়ার ওপাশ থেকে ছলছল চোখে মুখ বাড়িয়ে বললেন, তোরা জোর কইরা আমগো বাপের স্মৃতি কাইরা নিবি আর আমরা চেয়ে দেখমু? তোরা এক নম্বরের চোর। তোদের বিষাক্ত চেহারা যাতে আমগো আর দেখতে না হয়, তাই এ বেড়া দিছি। কিন্তু রাগ আর জেদের বসে তোলা এই বেড়া দুটো পরিবারকেই এক দম বন্ধ করা ফাঁদে ফেলে দিল। বাথরুম, গোসলখানা আর টিউবওয়েল পড়েছে সুলেমানদের অংশে।
আর বাইরে যাওয়ার মূল রাস্তা বাজার আর হাসপাতালে যাওয়ার পথ পড়েছে মোতালেবদের অংশে। মোতালেব শেখ হাত নেড়ে তাচ্ছিলের হাসিতে বললেন, হা হা, বেড়া তো দিছিস, বাথরুমে তো তোদের দিকে, কিন্তু বাজারে যাবি কোন দিক দিয়া, হাসপাতালে যাবি কোন দিক দিয়া, তোরা না খাইয়া তিলে তিলে মরবি। শফিক উপাস থেকে ধমক দিয়ে বলল, আমরা বাজারে না গেলে না যামু, কিন্তু আপনার মেয়েদের বিয়ে আটকাই দিমু। পাত্রপক্ষ আইসা যখন দেখব এই বাড়িতে বাথরুম নাই, গোসল করার জায়গা নাই, তখন পাত্রপক্ষ এমনিই পলায়ে যাইব। জেদ আর প্রতিহিংসার আগুনে দুটো পরিবারই নিজেদের খোরা গড়তে নিজেরাই আটকা পড়ল। পরদিন ভোরে পেটের তাড়নায় কোনো উপায় না পেয়ে বৃদ্ধ মোতালেব শেখ চুপি চুপি বেড়ার এক ফাঁক গলে সুলেমানদের অংশের বাথরুমে গিয়ে ঢুকলেন। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। শফিক আর তার ভাই রাহেদ দেখে ফেলল দৃশ্যটি। কোনো কথা না বলে শফিক নিঃশব্দে গিয়ে বাথরুমের দরজায় শিকল তুলে তালা মেরে দিল। ভেতর থেকে দরজায় ধূপধাপ ধাক্কা দিয়ে মোতালেব শেখ কেঁপে উঠলেন, কে রে বাইরে, কেডায় দরজা আটকাইলি? সুলাইমান বাথরুমের সামনে এসে দাঁড়ালেন। শফিক চেঁচিয়ে বলল, জায়গা জমি তো সব ভাগ হয়েছে চাচা, আপনার ভাগের জায়গায় আমগো পা ফেলতে দেন না, আর আমগো বাথরুম ব্যবহার করতে আসছেন, যান জঙ্গলে গিয়ে কাজ সারেন। মোতালেব শেখের কণ্ঠ ততক্ষণে কান্নায় জড়িয়ে গেছে। তুই কি বলিস শফিক? আমি গ্রামের একজন মুরব্বী মানুষ, সামনে মেম্বার ইলেকশন করবো, আমি যদি এই জঙ্গলে যাই মানুষ আমার কি বলবে? সুলেমান নিষ্ঠুরভাবে হেসে উঠলেন, তোরে এবার কোন ছাগলে ভোট দিব? আমি সারা গ্রাম জানাইয়া দিমু তুই জঙ্গলে যাস, তুই মেম্বার হবি। এবার আমি ইলেকশনে দাঁড়ামো। গ্রামের এক প্রবীণ মানুষের জন্য নিজের ভাইয়ের হাতে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? মোতালেব শেখ সেই বাথরুমের অন্ধকারেই কেঁদে ফেললেন। আত্মসম্মানের তীব্র বিষ বুকে চেপে ধরে সেদিন তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। বাড়ি ফিরে মোতালেব শেখ স্ত্রীর কাছে কান্নায় ভেঙে পড়লেন। বাবার এই অপমান সহ্য করতে পারল না বড় মেয়ে ময়না। পরের দিন সকালেই সুলেমানদের অংশে থাকা রান্নাঘরে মোতালেবের স্ত্রী রাহেলা বেগম ঢুকতে গেলে সুলেমানের স্ত্রী আমিনা বেগম তাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। আমার রান্নাঘরে তোরা পা দিবি না। গতকাল আমার স্বামীকে তোরা অপমান করেছিস, আর আজকে আমার রান্নাঘরে রান্না করবি? ময়না আর তার বোন তারামণি খবর পেয়ে ছুটে এলো। তোর এত বড় সাহস, আমার মার গায়ে হাত দিছিস? মুহূর্তের মধ্যে ময়না আর তারামণি মিলে সুলাইমানের স্ত্রী ও ছেলে রাহাদের উপর হামলা চালালো। দুই বোন মিলে এক জোয়ান ছেলেকে উঠোনে ফেলে মারতে লাগলো। ভাইকে মারতে দেখে শফিক ছুটে এলো। পরিস্থিতি সামলাতে না পেরে সে এক ভয়ঙ্কর চক্রান্ত করল। শফিক কাদা তুলে নিয়ে এসে ময়নাদের হুমকি দিল, রাহেদ মোবাইল বের কর, ভিডিও কর। শফিক ময়না আর তারামণির মুখে কাদা মাখিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বলল, কান ধরে উঠবস কর, তোরা আমার ভাইকে মারছিস, আমার মারে অপমান করছিস, কান ধরে মাপ না চাইলে এই ভিডিও ফেসবুকে ছাইরা দেব। উপায় না পেয়ে লজ্জায় কেঁদে ফেলে ময়না আর তারামণি পুরো গ্রামের সামনে কান ধরে উঠবস করতে বাধ্য হলো। শফিক সেই নির্মম দৃশ্য মোবাইলে বন্দি করলো। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে হাসাহাসি শুরু করলো। ঘরে বসে যখন মোতালেব শেখ শুনলেন যে তার মেয়েদের কান ধরে উঠবস করার ভিডিও সারা দেশের মানুষ দেখছে, তখন তিনি রাগে ও শোকে নিজের বুক চাপড়াতে লাগলেন। হায় আল্লাহ, আমার মান সম্মান সব শেষ। দুটো মেয়ে জন্ম দিছি, তারা আজ সারা দেশের মানুষের সামনে আমাকে মাথা নিচু করালো। মেয়েরা অপদস্থ হওয়ার পর মোতালেব শেখের স্ত্রী রাহেলা বেগম গর্জে উঠলেন, তুমি কাঁদো কেন? মেয়েদের কোনো ক্যারাটে বা মারামারির প্রশিক্ষণ দিছো কোনো দিন? সুলাইমানের ছেলেরা ওদের অপমান করলো কারণ ওরা দুর্বল, কালই ওদের জন্য ক্যারাটে শিক্ষক রাখো। পরের দিন মোতালেব শেখ অনেক কষ্টে শহরের এক ক্যারাটে মাস্টার ভাড়া করে নিয়ে এলেন, উস্তাদ রতন। কালো বেল বাঁধা রতন মাস্টার উঠোনে দাঁড়িয়ে
ময়নাদের মারামারি কায়দা শেখাতে শুরু করলো। হায়, যা, হু, যা। শফিক আর রাহেত বেড়ার ওপাশে থেকে দৃশ্যটা দেখে হেসেই আকুল। শফিক একটু ভালো করে লক্ষ্য করতেই চিনে ফেলল লোকটিকে। সে বেড়া টপকে ভেতরে এসে নিজের মোবাইলে স্পিকারে সাউন্ড ট্র্যাক বাজিয়ে দিল। মিউজিক বাজতেই সে ক্যারাটে মাস্টারের হাত পা আর নিয়ন্ত্রণে রইল না। সে ক্যারাটে ছেড়ে দিয়ে কোমর দুলিয়ে বাংলা সিনেমার নাচ শুরু করে দিল। প্রতারণা ধরা পড়ে গেল। লোকটি আসলে সিনেমার ব্যাকগ্রাউন্ড ডান্সার। কাজ না পেয়ে ইউটিউব দেখে মাস্টার সেজেছিল। প্রতারিত হয়ে ময়না আর তার বোন রতন মাস্টারকে পিটিয়ে গ্রাম ছাড়া করল। কিন্তু তাদের ভেতরের হিংসার আগুন নেবার বদলে যেন আরও দ্বিগুণ হয়ে উঠল। পরিবেশের হাসির আবহ বেশিক্ষণ স্থায়ী হলো না। পারিবারিক কলহ এবার এক অত্যন্ত করুণ ও রক্তাক্ত মোড় নিল। পরের দিন বিকেলে সীমানা খুঁটি পোতা নিয়ে সুলাইমান আর মোতালেবের মধ্যে সরাসরি বাকবিতণ্ডা শুরু হলো। এতদিন ছিল কথার যুদ্ধ, কিন্তু এবার দুটো বৃদ্ধ মানুষের রক্ত গরম হয়ে উঠেছিল। তুই আমার জমি দখল করবি? চিৎকার করে মোতালেব শেখ একটা বাঁশ তুলে নিল। সুলাইমান শেখ অন্ধ রাগের মাথায় পাশ থেকে একটা ভারী কাঠের টুকরা তুলে নিয়ে সোজা মোতালেব শেখের মাথায় আঘাত করে বসল। আহ! একটা বিকট আর্তনাদ করে মোতালেব শেখ মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথা ফেটে রক্তের তুর ছুটল। শুভ্র উঠানটা মুহূর্তেই লাল হয়ে গেল। চারপাশে এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। সুলাইমান শেখ কাঁপতে কাঁপতে হাত থেকে কাঠটা ফেলে দিলেন। ময়না আর তার মা রক্তে ভাসতে থাকা মোতালেবকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। ওরে, আমগো শেষ করে দিল রে, ওরে খুনি! গ্রামের ডাক্তার এসে কোনো মতে মোতালেবের মাথায় ব্যান্ডেজ বাঁধল। সেদিনের মতো মোতালেবের প্রাণ বাঁচলেও দুই পরিবারের মাঝে প্রতিশোধের আগুন এক ভয়ঙ্কর রূপ নিল। সন্ধ্যায় শফিক লুকিয়ে ফার্মেসির পাশে গেল মোতালেবের খবরাখবর নিতে। সেখানে একা দাঁড়িয়ে কাঁদছিল ময়না। দুজনের চোখাচোখি হলো। এক সময় এই শফিক আর ময়না কত কাছাকাছি ছিল। শৈশবের কত মিষ্টি স্মৃতি জড়িয়েছিল তাদের মধ্যে। কিন্তু পরিবারের এই বিষাক্ত লড়াই তাদের সেই পবিত্র অনুভূতিকে এক না বলা অনুশোচনায় পরিণত করেছিল। আজ যখন মোতালেব শেখ রক্তাক্ত, শফিকের বুকের ভেতরটা এক অজানা অপরাধ বোধে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ময়না! শফিক খুব নিচু গলায় ডাকল। ময়না চোখের জল মুছে মুখ ফিরিয়ে বলল, আমার সামনে আসবি না শফিক। তোর বাবা আমার বাবার মাথা ফাটাইছে। কাল সকালে আমি গিয়ে তোর বাবার মাথা ফাটামো। ময়না, বিশ্বাস কর। শফিক ময়নার খুব কাছে এসে রুদ্ধ কণ্ঠে বলল, আমার আব্বা কাজটা একদম ঠিক করে নাই। আমার নিজেরও বুকটা ফেটে যাচ্ছে। চাচা ছোটোবেলায় আমার কত আদর করত, মেলায় নিয়ে যেত, নিজ হাতে খেলনা কিনে দিত। আজ আমরা সামান্য একটু মাটির জন্য পশুর চেয়েও খারাপ হয়ে গেছি। ময়না হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল। আমি আর পারি না শফিক। প্রতিদিনের এই মারামারি রক্তারক্তি আমার ভালো লাগে না। তাদের এই করুণ অবস্থা দেখে গ্রামের ডাক্তার একটি কঠিন সমাধান দিলেন। শোন শফিক, শোন ময়না, তোদের বাপ চাচারা সারা জীবন যুদ্ধ করলেও এই শত্রুতা মিটবে না। একমাত্র উপায়, তোরা দুইজন বিয়ে করে ফেল। কি? দুইজনই চমকে উঠল। হ্যাঁ, ডাক্তার বুঝিয়ে বললেন, তোরা গোপনে বিয়ে করে ফেললে দুই পরিবার আত্মীয়তার বন্ধনে বাঁধতে বাধ্য হবে। সন্তানের সুখের কথা ভেবে হলেও ওরা এই হিংসা ভুলে যাবে। দুটি পরিবারের অবসানহীন যুদ্ধ থামাতে তারা নিজেদের জীবন বাজি রেখে এই পরম ত্যাগের সিদ্ধান্ত নিল। পরের দিন গোপনে শহরে গিয়ে কাজী অফিসে বিয়ে করল শফিক আর ময়না। বিয়ে করে যখন তারা দুইজন একসাথে বাড়িতে ফিরে এলো, মোতালেব শেখ মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় লাঠি হাতে বের হয়ে এলেন। তুই তুই আমার জাত শত্রুর ছেলেকে বিয়ে করলি ময়না? অসম্ভব, আমি এই বিয়ে মানি না।
ময়না বাবার পায়ে ধরে কান্নাকাটি করে বলল, আব্বা, আমি শান্তি চাই। এই রক্তারক্তি আর দেখতে পারি না। শফিক এখন আমার স্বামী। তোমরা ঝগড়া থামাও আব্বা। মোতালেব শেখ গর্জে উঠলেন, আজ থেকে তুই আমার জন্য মরে গেছিস। আমার কোনো মেয়ে নাই। সোলেমান শেখও প্রথমটায় ক্ষেপে উঠলেন। একটি শর্তে ময়নাকে ঘরে তুলতে রাজি হলেন। শফিক, ময়নাকে যদি এই ঘরে রাখতে চাস তবে ওকে আজকেই তার বাপ মায়ের পরিচয় ত্যাগ করতে হবে। শান্তির আশায় ময়না চোখের জল ফেলে নিজের বাপ মায়ের পরিচয় ত্যাগের সিদ্ধান্ত মেনে নিল। পরের দিন দুপুরে ময়নার মা লুকিয়ে নিজের হাতে রান্না করা খাবার সুলেমানদের ঘরে এলেন। ময়না রে, তুই তো কিছু খাস নাই, তোর জন্য আনছি। কিন্তু সুলেমানের স্ত্রী সেই খাবারের থালা কেড়ে নিয়ে উঠোনে ফেলে দিলেন। খবরদার, আমাদের ঘরে বিষ মেশানো খাবার আনবি না। তোরা তো বিয়ে মানিস নাই, এখন আমার ছেলেকে মেরে ফেলার চক্রান্ত করছিস। বের হ এখান থেকে। মায়ের চোখের জল আর মেয়ের হাহাকার, দুটো পরিবারের বিষাক্ত দেয়াল তখনও ভাঙেনি। সেই রাতে প্রকৃতি যেন এক প্রলয়ঙ্করী রূপ ধারণ করল। প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে চারপাশ তছনছ হয়ে যেতে লাগলো। আকাশে বিদ্যুতের ভয়ঙ্কর গর্জন। ঠিক সেই মাঝরাতে মোতালেব শেখের ঘরে নেমে এলো চরম বিপত্তি। হঠাৎ করেই মোতালেব শেখ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। উফ, আমেনা, আমার শ্বাস আটকে আসছে। বুকে খুব ব্যথা, হার্ট অ্যাটাক। ঘরে কোনো পুরুষ নেই। ঝড়ের রাতে হাঁটু কাদা ভেঙে কিভাবে হাসপাতালে নেওয়া সম্ভব? উপায় না পেয়ে ময়নার মা আর তার বোন বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে সুলেমানদের দরজায় গিয়ে আছাড় খেয়ে পড়লেন। ও সুলেমান ভাই, ও শফিক, আমার স্বামীরে বাঁচাও। ওনার বুকে প্রচণ্ড ব্যথা, নিঃশ্বাস নিতে পারছে না, আমাদের বাঁচাও। শব্দ শুনে শফিক ঘর থেকে বের হলেও অতীতের অপমানগুলো ভেবে থমকে দাঁড়ালো। কিন্তু সুলেমান শেখ আর স্থির থাকতে পারলেন না। তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার স্মৃতি। যে মোতালেব ছোটবেলায় তাকে বুকে আগলে রাখত, নিজের মুখের খাবার ছোট ভাইকে তুলে দিত। মাটির টুকরোর চেয়েও কি ভাইয়ের জীবনের দাম কম? সুলেমান শেখ গর্জে উঠলেন, চুপ কর শফিক। যে যাই বলুক, ও তো আমার রক্তের ভাই, আমার মার পেটের ভাই। সুলেমান শেখ এক মুহূর্ত দেরি না করে নিজের চাদরটা গায়ে জড়িয়ে সোজা ছোট ভাই মোতালেবের ঘরে ঢুকে গেলেন। বৃষ্টির তোয়াক্কা না করে শফিক আর সুলেমান মিলে মোতালেবকে কাঁধে তুলে নিলেন। ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটু কাদা ভেঙে 2 কিলোমিটার দূরের হাসপাতালের দিকে ছুটলেন সুলেমান আর শফিক। সুলেমানের চোখে তখন জলের ধারা আর মুখে একটাই আকুতি, মাবুদ, আমার ভাইটারে কাইরা নিও না। দরকার হয় আমার জীবন নাও, কিন্তু আমার ভাইটারে বাঁচাও। পরের দিন ভোরে ঝড়ের মেঘ কেটে গিয়ে আকাশে নরম আলো ফুটল। হাসপাতালের বেডে শুয়ে আছেন মোতালেব শেখ। ডাক্তার এসে বললেন, আর একটু দেরি হলে রোগীকে বাঁচানো যেত না। এখন তিনি বিপদমুক্ত। মোতালেব শেখ ধীরে ধীরে চোখ খুললেন। চোখের সামনে দেখলেন তার বড় ভাই সুলেমান শেখ বসে আছেন। তার চোখ দিয়ে অজরে জল পড়ছে। আর পাশে দাঁড়িয়ে শফিক ও ময়না। সুলেমান শেখ ভাইয়ের হাত দুটো নিজের মুখের কাছে নিয়ে কেঁদে ফেললেন। ভাইরে, তুই আমারে মাফ করে দে। এই ধন সম্পদ, টাকা পয়সা, ভিটেমাটি এগুলা কিছুই না রে ভাই। আজকে তুই না থাকলে আমি কার সাথে ঝগড়া করতাম, কার মুখে ভাই ডাক শুনতাম? মোতালেব শেখের চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। সে ভাইকে তিনি শত্রু ভেবেছিলেন, যে ভাইকে তিনি শত্রু ভেবেছিলেন সেই ভাই নিজের জীবন বাজি রেখে তার মৃত্যু থেকে ফিরিয়ে আনছে। মোতালেব শেখ কাঁপতে কাঁপতে সুলেমানের হাত ধরে বললেন, ভাইজান, আমি বড় অপরাধী। বাপের ভিটের অল্প একটু জমির জন্য আমি নিজের রক্তের ভাইকে পর করে দিয়েছিলাম। আমারে ক্ষমা করে দেন ভাইজান। দুই বৃদ্ধ ভাই একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সেই কান্নায় ধুয়ে মুছে গেল বছরের পর বছর জমে থাকা সমস্ত হিংসা বিদ্বেষ। মোতালেব শেখ শফিক আর ময়নার হাত দুটো একসাথে মিলিয়ে দিয়ে বললেন, তোদের ত্যাগের কারণেই
আজ আমরা বাঁচলাম। শফিক, তুই শুধু আমার ভাতিজা না, তুই আজ আমার কুল জোড়ানো ছেলে। উপসংহার: সবুজপুর গ্রামে আজ এক অপূর্ব শান্তির আলো। উঠোনের মাঝখানের সেই বিষাক্ত বাঁশের বেড়াটা সোলাইমান আর মোতালেব দুই ভাই নিজ হাতে ভেঙে ফেলেছে। পুরো ভিটেমাটি আবার এক হয়ে গেছে। দুই পরিবার আবার মিলে গেছে এক হাঁড়িতে। আর উঠোনের সীমানায় দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন তালগাছটা যেন ভোরের মিহি বাতাসে দোলা দিয়ে উঠছে। সে যেন নীরব সাক্ষী হয়ে রইল ভিটেমাটি আর অহংকার সাময়িক, কিন্তু রক্তের টান ও পারিবারিক ভালোবাসাই সৃষ্টির শেষ কথা। সব হিংসার অবসান ঘটিয়ে আজ সত্যিই ঘটে গেল এক চিরস্থায়ী ও অশ্রুসিক্ত মীমাংসা। সমাপ্ত।